আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইচএসসি 26 ব্যাচ। আজকে তোমাদের রসায়ন তৃতীয় অধ্যায়ের তৃতীয় ক্লাস, এবং এই ক্লাসটির মাধ্যমে আজকে তোমাদের এই অধ্যায়টি শেষ হবে। এবং যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাদের লাইভ ক্লাসে সেই কনফিউশনগুলো তোমাদের ক্লিয়ার করে দেওয়া হবে। তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে তোমরা তখন করতে পারবা। আবার এখানেও তোমরা কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কোনটা বুঝতে পারোনি আর কোনটা পেরেছো আর কি। তো আজকে তোমাদের একদম ছোট ক্লাস আছে, আর লাস্টের দিকে 3-4টা টপিক, সেইগুলো তোমাদের অতটা কঠিন মনে হবে না আমি আশা করি। তো তোমাদের আজকে আমি গতদিন পড়াইছিলাম হচ্ছে আইসোটপ পর্যন্ত, মানে যে ডিউটেরিয়াম, তারপরে ট্রিটিয়াম, ওই পর্যন্ত পড়াইছিলাম। তো আজকে তোমাদের শুরু হচ্ছে কোথা থেকে তাহলে? তোমাদের আজকে শুরু হচ্ছে যে পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর থেকে। আচ্ছা, ঠিক আছে। তো পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর, এটা আমাদের বোঝার আগে যে আপেক্ষিক পারমাণবিক ভরটা কি। আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে কোন বস্তুর ওই পরমাণুর ভর কার্বন 12 আইসোটপের 1/12 অংশের ভর যতটুকু, তার থেকে তত গুণ বেশি ভারী একটা পরমাণু, সেটা হচ্ছে ওর ভর। তাহলে তোমাকে এখানে বুঝতে হবে যে কার্বন 12 আইসোটপের 1/12 অংশই কেন। কারণ আমাদের এখানে 3টি স্কেলের প্যারামিটার ব্যবহার করি, 3টি স্কেল, তার ভিতরে কার্বন স্কেলটা সার্বজনীন স্বীকৃত, যার কারণে কার্বন স্কেলটাই ব্যবহার করা হয়। যে কারণে কার্বন 12 আইসোটপের ভরের 1/12 অংশ যেটা, সেটা হচ্ছে আমরা ওটাকে ধরি হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, বা এটা তোমরা এখনো এটা জানো না, বা এখনো তোমাদের এগুলা শেখার দরকার নাই, শুধু এটা মনে রাখো 27 এটা গ্রাম। আর যদি কেজিতে আনো 1.66 ইন্টু 10⁻²৪, এইটা হচ্ছে 24 গ্রাম, আর 27 কেজি। কারণ বলছিলাম যে যদি মাইনাসের ক্ষেত্রে মান যত বৃদ্ধি করতে হবে, যেহেতু বড় সংখ্যা নিয়ে যেতে হবে। যাই হোক, আমাদের হচ্ছে এই অ্যাটমিক মাস ইউনিট, এটার মান হচ্ছে 1.66 ইন্টু 10⁻²৪ গ্রাম। এটা হচ্ছে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। কার্বন 12 আইসোটোপের 1/12। আচ্ছা, আমি তোমাকে প্রথমে কি বললাম? প্রথমে আমি বললাম যে একটি পরমাণু, এক মল পরমাণুর ভর হচ্ছে এই কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের যে ভর, এর কত গুণ বেশি, সেটাই হচ্ছে তার আপেক্ষিক পারমাণবিক ভর। এবার তোমাকে একটা জিনিস বের করতে দিলে, মানে তোমাকে ফার্স্টে জানতে হবে যে ওই পরমাণুটির একটি পরমাণুর ভর কত। তোমাদের বইতে ডাইরেক্ট লেখা আছে যে ফ্লোরিনের একটি পরমাণুর ভর কত? তোমাদের বইতে ফ্লোরিনের একটি পরমাণুর ভর লেখা আছে 3.16 ইন্টু 10⁻²৪ গ্রাম। এটাই তো লেখা আছে, বলো তো? 16 ইন্টু 10⁻23 গ্রাম। ওকে, 23 গ্রাম এটা লেখা আছে। আচ্ছা, তুমি এবার আমাকে বলো, এই যে এই ভরটা, এটা ওরা পেলো কোথায়? আমরা তো জানি যে ফ্লোরিনের ভর হচ্ছে, তোমাদের বইতে 4র্থ অধ্যায়ে তোমরা গেলে দেখবা যে 9টি হচ্ছে ফ্লোরিন 9, 19, এই যে এখানে 19 আছে আর এখানে 9 আছে। তো আমাকে বললো, এইটা আমি তোমাকে বলছিলাম এটা হচ্ছে ভর সংখ্যা, এখানে 19, কিন্তু এরা একটি পরমাণুর ভর এত লিখলো কেন? আমাকে এটাও জানাও তোমরা। এটার কথা হচ্ছে যে তোমাদের 6ষ্ঠ অধ্যায়ে লেখা আছে যে 1 মোল পরমাণু সমান কত? 6.023 ইন্টু 10⁻23 টি পরমাণু। এই
এখান থেকেই তোমার এই ভরটা পেয়েছে, তাহলে আমাকে বলো তো এইটার ভর হচ্ছে 19, কারণ ফ্লোরিনের এক মোল ফ্লোরিন, এটার হচ্ছে ভর কত 19, তার মানে এক মোলে কয়টি থাকে, এতটি পরমাণু থাকবে, এতটি ফ্লোরিন থাকবে, তার ভর হচ্ছে 19। তাহলে দেখো এখানে তুমি লিখলা 6.023 ইন্টু 10⁻23 টি ফ্লোরিন সমান কত, এত। তাহলে এইবার তুমি লিখতে পারো যে একটি, কারণ একটি পরমাণুর ভর চাইছে, একটি ফ্লোরিন পরমাণু, যাই হোক 19/6.023 ইন্টু 10⁻23 ভাগ করো, ভাগ করলে এই জিনিসটা আসবে 3.16 ইন্টু 10⁻23 গ্রাম। ওকে, এবার সেম জিনিস ভাবে তোমাদের অ্যালুমিনিয়ামের ভর কত দেওয়া আছে বলো তো, অ্যালুমিনিয়ামের 4.48 ইন্টু 10⁻23 গ্রাম, এটা দেওয়া নাই। এবার তুমি সেম ভাবে ইয়ে করো যে অ্যালুমিনিয়ামের ভর কত। একটা জিনিস মনে রাখো যে অ্যালুমিনিয়ামের ভর কিন্তু এত, হ্যাঁ এত অ্যাটমিক মাস ইউনিট, কিন্তু ওকে আমরা ধরে হচ্ছে 27। এই 27-এর পরে যেন কেউ গ্রাম লিখতে দেবো না, তাহলে ভুল হবে তোমাদের। দেখবা যে এর মান যখন অ্যালুমিনিয়ামের 27 বের করছে, তখন ওর পেছনে কোনো মান ইয়ে দেওয়া নেই, মানে এটা গ্রাম কেজি বা কি সেগুলো দেওয়া নাই, এটা হচ্ছে 27 অ্যাটমিক মাস ইউনিট, এটা লেখা দরকার নাই। যাই হোক, তো 26.98 অ্যাটমিক মাস ইউনিটকে আমরা একবারে 27-এ ধরি। তো এই যে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর দেওয়া আছে এত, তার মানে তোমাকে ওখানে জানতে হবে যে 6.023 ইন্টু 10⁻23 এর ভর কত, এর ভর হচ্ছে 27 অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে। আর তাহলে একটির ভর কত হবে, একটির ভর হবে 27কে ভাগ করো 6.023 ইন্টু 10⁻23 দিয়ে, দেখো এই মানটা চলে আসবে। একদম ইজি না? এটা কোথা থেকে আসলো তোমাদের প্রথমে জানতে হতো যে এটা কোথা থেকে আসলো। এই যে মান তোমাদের বইয়ে ডাইরেক্ট দিয়ে দিয়েছে, ফ্লোরিনের একটি পরমাণুর ভর এত, অ্যালুমিনিয়ামের ভর এত, ওটা কোথা থেকে আসলো, এই এখান থেকে আসলো। তুমি আজকে থেকে জেনে গেলা যে কোথা থেকে ভরগুলো আসলো, একটু দেখে নাও জিনিসটা। তারপরে হচ্ছে আমরা তোমার হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর বের করাটা শেখাবো, এটা একটু দেখে নাও। এটা হচ্ছে একটি পরমাণুর ভর বের করলা, তোমাকে যদি বলে তো এই যে এই ভরটা তুমি যদি মনে না থাকে তুমি এইভাবে বের করে নিতে পারো। তোমার পরীক্ষায় যদি আসে আপেক্ষিক পারমাণবিক ভর বের করে দেখাও, তাহলে তুমি ডাইরেক্ট লিখে দিলা যে ফ্লোরিনের একটি পরমাণুর ভর এত, বা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর এত। তুমি আলাদা জায়গায় এটা করলা, করে তুমি জেনে তো যাচ্ছ যে একটি পরমাণুর ভর এত, এই যে এখানে বের করলা। বা অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর এমন ভাবে বের করে নিবা, তুমি আলাদাভাবে ধরো করে নিবা, তোমার এটা মনে রাখার দরকার নাই বা মুখস্থ রাখারও দরকার নাই। তোমার শুধু এই যে অ্যাভোগাড্রোর সংখ্যাটা মুখস্থ থাকলেই হবে, আর ওর হচ্ছে ভর, অ্যাকচুয়াল যে ভর যে 27 কি 19 এগুলো মনে রাখলেই তুমি হচ্ছে এই মানটা মনে রাখতে পারবা। এই মানটা তোমার হচ্ছে অত বেশি মুখস্থ করার দরকার নাই, তুমি হিসাব করে বের করে নিতে পারবা। তাহলে আমি এটা মুছে দিই। আর এবার ওখানে বলছে আপেক্ষিক পারমাণবিক ভর বের করো। আচ্ছা, অ্যালুমিনিয়ামের আর হচ্ছে ফ্লোরিনের থাকলো। তো আমাকে এবার বলো, ওখানে দেওয়া আছে, আমি তোমাকে বললাম যে একটি পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভরটা কি হবে। আপেক্ষিক পারমাণবিক ভরটা হবে এই যে হচ্ছে কার্বন 12 আইসোটোপের কত, কার্বন 12 আইসোটোপের যে ভর তার 1/12 অংশ 1.66 ইন্টু 10⁻23 গ্রাম। 3 আছে কি দেখো তো, 24 গ্রাম, সরি 24 গ্রাম। আচ্ছা, এটা সোজা ভাবে লিখি আমি, না একবারে তোমাকে যেহেতু আগে লিখছিলাম এটা লেখা দরকার নাই। তাহলে তোমাকে এইটা দেয়া আছে, তুমি ধরো ফ্লোরিনের বা অ্যালুমিনিয়ামের একটি, জানো তোমাদের বই অ্যালুমিনিয়ামের আছে, তাহলে তুমি লিখলা যে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর কত,
অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর 4.482 ইন্টু 10⁻23 গ্রাম। এবার তোমাকে বলতে হবে যে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর, অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত বলছিলাম? যে ওই যে একটি পরমাণুর ভর পাবা, তাকে তোমাকে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ দিয়ে ভাগ দিতে হবে। কেন ভাগ দিতে হবে? কারণ আমি প্রথমে বললাম যে একটি পরমাণুর ভর কি? একটি পরমাণুর ভর হচ্ছে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের যে ভর, তার তুলনায় কত গুণ ভারী, সেটাই হচ্ছে ওই পরমাণুর ভর হবে, আপেক্ষিক পারমাণবিক ভর। এটা হিসাব করো তো, এই হিসাব করে দেখো 27 আসবে অ্যাটমিক মাস ইউনিট, বা এটা না দিলেও সমস্যা নেই। আচ্ছা, বুঝতে পারলা জিনিসটা? এই জিনিসটা, এই যে একটা পরমাণুর ভর পাইলা, এর কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের 27 গুণ বেশি ভারী এটা, যার কারণে এর আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 27। এটা মনে রাখো যে কত গুণ বেশি ভারী, সেটাই হচ্ছে তার আপেক্ষিক পারমাণবিক ভর। আচ্ছা, এরপরে তোমাদের হচ্ছে আইসোটোপের শতকরা, ওইগুলো বের করানো আছে, বের করা শেখাইছে, ওইটা একটু দেখে নিও। ওইটা যদি দেখে তোমাদের মনে হয় যে পাচ্ছি না, তাহলে আমাকে জানিও। হ্যাঁ, ওইটা তেমন কিছুই না, তোমরা একটু হিসাব করে দেখলে ওইটা বুঝতে পারবা। ওইটা সচরাচর আসে না পরীক্ষাতে, এটা আমি স্কিপ করে দিই। জাস্ট তোমরা এই যে দেখছো না, এই যে এই হিসাবটা পারবা না তোমরা, এখানে তোমাদের একদম শর্টকাটে মেরেছে, এই হিসাবটা পারবা না। এই হিসাবটা তো একদম ইজি। ধরো হচ্ছে এই হিসাবটা আমি তোমাদের দেখাই দিই, যে এই যে আইসোটোপের শতকরা হার এবং মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয়, এটা। আর এই বইটা কিন্তু আমার, হ্যাঁ, আমি যখন 9-10 পড়তাম তখনকার বই, এখনো আমার কাছে আছে। তো এই যে হিসাবটা তোমাদের বইতে খুব শর্ট ভাবে দেওয়া আছে, মানে ডাইরেক্ট অ্যান্সার দেওয়া আছে। তো তোমরা একটু হিসাব করে এটা বের করতে পারবা না? হিসাবটা সহজ না? এটা আমি তোমাদের দেখাচ্ছি না, কারণ হচ্ছে এটা তোমরা একটু দেখে নিবা। দেখে যদি না পারো, তাহলে তখন বলবা যে এটা আমি পারি নাই। এই হিসাবটা করো। এটা হচ্ছে 33x প্লাস 65কে 100 দিয়ে গুণ করো, 65 6500 মাইনাস 65x। এবার এটাকে কি করো, ধরো এটা তুমি একবারে হচ্ছে এটাকে এটা দিয়ে গুণ করে দিতে পারো না? তাহলে কত হচ্ছে দেখো তো, 3050। আচ্ছা, এবার এখানে কত হচ্ছে, মাইনাস করো, এটা হচ্ছে -2x হচ্ছে এই সাইডে সমান, এবার এই সাইডেও কত হচ্ছে, -150। এটা এই সাইডে নিয়ে আসলে যেমন হয়ে যাচ্ছে, তখন এর মানটা বড় হয়ে যাচ্ছে, বুঝলা? তখন -150 হচ্ছে, তাহলে মাইনাস এই সাইডেও মাইনাস আছে, এই সাইডেও মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস যদি কেটে যায়, অর্থাৎ x সমান কত হয়, 150। ধরো এখানে মাইনাস দিলাম আমি, এমন মাইনাস মাইনাস কেটে গেলে কি হয়, x সমান 75। ওখানে দেখো x এর মান 75 দেওয়া আছে, তাহলে x এর মান যদি 75 হয়, 100 থেকে এই যে এখান থেকে x এর মান বিয়োগ করে দাও, তোমার মান বেড়ে গেল একটা 75%, একটা হচ্ছে 25%। ওখানে দেখলে বুঝতে পারবা, বইয়ে দেখবা, সবসময় ক্লাস দেখার দরকার নাই। বই পড়বা, বইয়ের বাইরে কোনো প্রশ্ন দিবে না, সবসময় বইয়ের ভিতর থেকে এই প্রশ্ন দিবে। এরপরে আছে আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর বের করা। আজকে ক্লাসটা খুব দ্রুত নিতে হচ্ছে, একটু পরে আমার ক্লাস আছে তো সেজন্য। আপেক্ষিক পারমাণবিক ভর কোনটা? যে একটি পরমাণুর যা ভর, সেটা হচ্ছে তার আপেক্ষিক পারমাণবিক ভর। আর আণবিক ভর কোনটা? সেই একটা অণু গঠন করলে সেই অণুর যে ভরটা, সেটা হচ্ছে আপেক্ষিক আণবিক ভর। ধরো তোমাদের বইটা যে আছে H2SO4, এটা হচ্ছে একটি, কি বলছিলাম আমি প্রথম ক্লাসে, বলতো? এটা হচ্ছে একটি অণু। আর এর ভিতরে এই যে হাইড্রোজেন আছে, 2টা হাইড্রোজেন আছে, তারপরে এখানে একটি সালফার আছে, প্লাস এখানে 4টি অক্সিজেন আছে। এই সবগুলা কি এক একটি পরমাণু। তাহলে তুমি বলো তো যে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? এগুলো পরমাণু যার মানে পারমাণবিক ভর আছে, দেখো তো। হাইড্রোজেনের 1, তার মানে 1 + 1,
সালফারের কত বলতো? সালফারের 32। তারপর ইয়ের কত বলতো? এই যে তোমার অক্সিজেনের 16 করে, 16 করে না 8 করে রে? 16 16 32 64 64 আর আচ্ছা 16 করে। আর হচ্ছে ওর ভর পারমাণবিক ভর 16 যোগ 16 যোগ 16। তাহলে দেখো তো এখানে তোমার অ্যান্সার কত বেরাচ্ছে? হাইড্রোজেনের 2, সালফারের 32 প্লাস এর 64। তাহলে তোমার অ্যান্সার কত বেরালো? অ্যান্সার বেরালো 98। তার মানে এই যে তুমি পারমাণবিক ভর থেকে যে 98 H2SO4 এর অণুর ভর বের করলা, এটা হচ্ছে আণবিক ভর। ইজি না? আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর বের করা একদম ইজি না? তোমার পরমাণুর ভর জানা থাকলে তুমি অণুর ভর বের করতে পারবে না? বলো, একদম ইজি। তাহলে সেক্ষেত্রে তুমি এখানে একবারে আমি তো ভেঙে ভেঙে দেখালাম। তাহলে তুমি যদি জানো যে হাইড্রোজেনের ভর হচ্ছে 1, এখানে হাইড্রোজেন আছে কটা? 2টি। তাহলে তুমি 2 গুণ করে দিলা, তাহলে 2। তাহলে সালফার আছে কয়টি? সালফার আছে একটি সালফার। তার মানে হচ্ছে কত? আচ্ছা এই সাইডে দিয়ে এটা 32 গুণ 1, তাহলে হচ্ছে কত? 32। তারপরে অক্সিজেনের ভর কত? 16। অক্সিজেন আছে কটা? 4টি, এখন গুণ করে দিলাম 64। তাহলে হচ্ছে কত? 98 না? ঠিক এমন ভাবে ধরো কার্বন ডাই অক্সাইডের চাচ্ছে, কার্বনের ভর কত বলতো? কার্বনের ভর হচ্ছে 12 আর অক্সিজেনের ভর কত? 16। আছে কয়টা? 2টি, গুণ করলে কত হয়? 32। তাহলে কার্বন ডাই অক্সাইডের ভর কত বলতো? 32 যোগ 12, এই যে 44। এটাকে যোগ করে দাও 32 এর সাথে, 44 হয়ে গেল। তার মানে তোমার এই যে একটা অণু আছে, এই অণুর ভিতরে কোন কোন পরমাণু আছে সেই পরমাণুর ভর যদি তুমি জানো এবং সেইগুলা যদি তুমি একসাথে করো, যে ভরটা বের হবে সেটাই হচ্ছে আণবিক ভর। এটাই হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর বের করা। একদম ইজি না বলো? আচ্ছা, এরপরে তোমাদের বইতে কি আছে বলতো? বইতে তোমাদের হচ্ছে আইসোটপ আছে। আইসোটপের ক্ষেত্রে তোমাদের ওইটা তো এইটাও পড়ে নিবা, ঠিক আছে? তোমাদের এটা সৃজনশীলে মাঝে মাঝে ব্যাখ্যা করতে দিতে পারে যে কেমন কি। আচ্ছা, কি বলতেছে এরপরে? যে তেজস্ক্রিয় আইসোটপ ও তাদের ব্যবহারটা একটু পড়ে নিবা। কৃষি ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে আমি তোমাকে একটু বলে দিই। আর আরেকটা বিষয় হচ্ছে যে তেজস্ক্রিয় আইসোটপ কিভাবে ক্ষতি করে আমাদের। এটা একটু দেখবা। তেজস্ক্রিয় আইসোটপ তোমাদের হচ্ছে এমসিকিউ তে বহুপদীতে দিয়ে দিতে পারে। এটা হচ্ছে আমাদের জেনেটিক পরিবর্তন করে দিতে পারে আমাদের দেহের। আমাদের জেনেটিক্যালি পরিবর্তন করে ক্যান্সারের সৃষ্টি করতে পারে। এটা মনে রাখবা যে তেজস্ক্রিয় আইসোটপ হচ্ছে জেনেটিক পরিবর্তন করতে পারে এবং হচ্ছে টিউমার বা ক্যান্সারের সৃষ্টি করতে পারে। তো এইবার তোমাদের দেখতে হবে যে চিকিৎসা ক্ষেত্রে কোন কোন আইসোটোপ ব্যবহার করা হয়। তোমাদের ওখানে প্রথমে কোনটা আছে? আচ্ছা, আয়োডিন। প্রথমে আমি বলি আয়োডিন 131, এটা কি কাজ করে বলো তো? তোমাদের বইটা এটা দেওয়া আছে না? তারপরে আছে হচ্ছে ফসফরাস 32, তারপরে হচ্ছে কোবাল্ট 60। আরেকটা আছে না, দেখো তো? আরেকটা আছে হচ্ছে টেকনিশিয়াম 99, টেকনিশিয়াম 99 টিসি। এবার বলো তো কোনটা কি কাজ করে? এইটা হচ্ছে বিটা রশ্মি নির্গমন করে, মনে রাখবা। বিটা রশ্মি, আয়োডিন 131 বিটা রশ্মি, এবং কাজ কি? থাইরয়েড ক্যান্সারের কাজে। থাইরয়েড ক্যান্সার মনে রাখবা। থাইরয়েড ক্যান্সার এবং বিটা রশ্মির ক্ষেত্রে আয়োডিন 131। আমার এটা হয়ে গেল। তারপরে হচ্ছে ফসফরাস 32 ফসফেট, এটা কি বের করে বলতো? এটাও বিটা রশ্মি বের করে, তোমাদের বইটা তো দেয়া নাই। এটাও বিটা রশ্মি। এটা কি কাজ করে বলতো? বিটা রশ্মি, এবং হচ্ছে কাজ করে লিউকোমিয়ার বিপক্ষে। লিউকোমিয়া কি?
লিউকোমিয়া। আচ্ছা, তোমার এই যে লিউকোমিয়া, যখন হচ্ছে আমি 9-10 ছিলাম তখন আমি হচ্ছে আর কি তখন হচ্ছে খুব বক্সিং দেখতাম, WWE। তখন হচ্ছে এই যে তোমার সে সময় ছিল, এখন দেখি না, তো এখন আছে কিনা জানি না, রোমান রেইন্স বলে একটা বক্সার ছিল, ওর লিউকোমিয়া হয়েছিল, লিউকোমিয়া রোগ হয়েছিল। তার মধ্যে লিউকোমিয়া রোগটা কি মেবি হচ্ছে 18 সালের দিকে। তারপর 19 সালে যখন বইটা হাতে পাইলাম তখন হচ্ছে মানে লিউকোমিয়া হচ্ছে রক্তের ক্যান্সার। ঠিক আছে, দেখো তো দেওয়া আছে কিনা, লিউকোমিয়া, রক্তের লিউকোমিয়া রোগ। ঠিক আছে, আচ্ছা। তারপরে হচ্ছে কোবাল্ট 60 কি করে, এটা হচ্ছে গামা রশ্মি নির্গত করে, গামা রশ্মি, এবং টিউমার সেলকে ধ্বংস করে, টিউমার কোষকে কি করে, ধ্বংস করে। আর একটা আছে হচ্ছে টাংস্টেন টেকনিশিয়াম 99, ওইটা কি করে বলো? এটা হচ্ছে যে আমাদের যে রোগ নির্ণয় করতে যায় বা হচ্ছে ভিতরে হচ্ছে দেহের ভিতরে ছবি তোলে। ধরো দেহের একটি আমাদের শরীরের ভিতরে হচ্ছে কোন রোগের সৃষ্টি হয়েছে, এই টেকনিশিয়াম 99 সে জায়গায় যে ও কি রশ্মি নির্গত করবে, একটা রশ্মি নির্গত করবে, রশ্মিটা হচ্ছে গামা রশ্মি, গামা রশ্মি নির্গত করে। মনে রাখো যে গামা রশ্মি নির্গত করে। এই গামা রশ্মি নির্গত করার ফলে ওই জায়গায় আলোক বলে একটা সৃষ্টি হয় এবং ওই জায়গায় একটি ছবি তোলা হয়। এটা হচ্ছে দেহের ভিতরে আমরা যে জায়গায় ছবি তুলতে চাই রোগক্রান্ত, সেখানকার ছবি তুলতে পারবো। এটা হচ্ছে দেহের ভিতরে মানে পুশ করা হয় এবং এর হচ্ছে লাইফ টাইম হচ্ছে 6 ঘন্টা। মনে রেখো তো যে টেকনিশিয়াম 99 এর লাইফ টাইম কয় ঘন্টা, 6 ঘন্টা। এবং কৃষি ক্ষেত্রে তোমরা ওটা একটু পড়ে নিও যে কৃষি ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হয়, ওর ভিতরে সেমন কিছুই নাই, এগুলো মনে রেখো। টেকনিশিয়াম 99 গামা রশ্মি ছবি তোলার ক্ষেত্রে, দেহের ভিতরে ছবি তোলার ক্ষেত্রে ব্যবহার করা হয়, লাইফ টাইম 6 ঘন্টা। আয়োডিন 131 বিটা রশ্মি নির্গত করে, থাইরয়েড ক্যান্সারে ব্যবহার করা হয়। ফসফরাস 32 এর ফসফেট বিটা রশ্মি নির্গত করে, রক্তের নিউমোনিয়া ক্যান্সারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কোবাল্ট 60 গামা রশ্মি নির্গত করে, টিউমার কোষ ধ্বংস করে। ওকে, এরপরে দেখো তোমাদের হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন দেওয়া আছে। এটা একটা বড় করে শেখানো যায়, কিন্তু তোমাদের অত বড় নাই, সেক্ষেত্রে আমি দিতে চাচ্ছি না। যে ধরো বিদ্যুৎ উৎপাদন হয় কিভাবে, অনেকটাই তো প্রসেস আছে, যে নিউক্লিয়ার ফিশনের মাধ্যমে। নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিশন কি, বড়কে ভেঙে ছোট ছোট, মানে অনেকগুলা ছোট হবে। হ্যাঁ, ফিশন হচ্ছে একটা বড় বস্তুকে, বড় নিউক্লিয়ার আইসোটোপকে ভেঙে ছোট 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 ভাবে পরিণত করবে। আর যেটা ফিউশন, এটা মনে রাখো, দুইটা নিউক্লিয়ার বিক্রিয়া আছে, একটা ফিশন আর একটা ফিউশন। এই যে ফিউশন হচ্ছে বড়, হ্যাঁ, এখানে অক্ষরটা দেখো, অক্ষরটা বড়, যার কারণে এটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু নিয়ে বড় আকারে তৈরি হবে। আর এটা হচ্ছে একটা অক্ষর কম আছে না, এর তো মানে ছোট, এ হচ্ছে বড় বস্তু ভেঙে ছোটতে পরিণত করবে। এইভাবে মনে রাখতে পারো যে যার অক্ষর ছোট সে ছোট করবে, আর যার হচ্ছে অক্ষর বেশি যার ভিতরে, সে হচ্ছে ছোট ছোট নিয়ে বড় করবে। তো বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে তোমার ইউরেনিয়াম 235 এ একটি নিউট্রন গ্রহণ করে, গ্রহণ করার পরে এটা ভেঙে কি হয় জানো, বেরিয়াম 141 প্লাস 92 ক্রিপ্টন প্লাস 3 নিউটন। হ্যাঁ ঠিক আছে রে, নিউটনের হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন তোমরা বলতে পারো যে হচ্ছে এই যে নিউটনটা আসলে কোথা থেকে, মানে একে যে ভাঙতে হবে, একে ভাঙার জন্য একটা নিউটন দিয়ে ধরো আঘাত করা হলো, কি দিয়ে আঘাত করা হয়, এগুলা তুমি হচ্ছে বাইরে, এটা প্রসেস আছে, অনেকগুলা জিনিস আছে এর ভিতরে। তোমরা যখন ইন্টারমিডিয়েট লাইফে সায়েন্স নিয়ে পড়বা তখন এই জিনিসগুলো বুঝতে পারবা। এখন শুধু এটা মনে রাখো যে একটা ইউরেনিয়াম, এটা মুছে দিলাম আমি,
একটা ইউরেনিয়াম ভেঙে কি হয়, বেরিয়াম 141 আর ক্রিপ্টন 92 সৃষ্টি হয়, 3টি নিউটনের সৃষ্টি হয়। এই যে 3টি নিউটনের সৃষ্টি হলো, এই যে আবার আরেকটি ইউরেনিয়াম 235 কে আঘাত করে আবার ওই সৃষ্টি করবে, এমন করে নিউক্লিয়ার ফিশন চলতেই থাকবে। আর এর সাথে কি উৎপন্ন হয় বলতো, প্রচুর পরিমাণে তাপ শক্তি উৎপন্ন হয়। তাপ শক্তি, তাপ শক্তিটা অনেক বেশি পরিমাণে উৎপন্ন হয়। এই তাপ শক্তির ফলে ওখানে এগুলা কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। যেমন আমাদের বাংলাদেশে কোথায় আছে বলতো, পাকশি, তোমরা ট্রেনের আশায় আসবা যখন হচ্ছে ইয়ে থেকে উত্তরবঙ্গ থেকে, বা কি বলবো, খুলনা থেকে তুমি যখন ওইটা তো খুলনা তো উত্তরবঙ্গ না সরি, তুমি যে খুলনা থেকে যখন রাজশাহী আসবা, খুলনার ওই লাইন থেকে, তখন হচ্ছে হার্ডিং ব্রিজ পার করার পরে পাকশি স্টেশন, ওখানে এসে আসার পরে তোমরা পাকশি স্টেশনে দাঁড়ালেই দেখতে পারবা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ওখানে এই যে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ তৈরি করা শুরু হবে কিছুদিনের মধ্যেই। তো এরপরে তোমাদের বিদ্যুৎ উৎপন্ন গেল। আর এরপরে আসে হচ্ছে যে বলছিলাম প্রথমে যেটা, যে জেনেটিক্যালি পরিবর্তন করে ক্যান্সারের সৃষ্টি করে। আর ওই যে কত সালে বোমা পড়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা এবং নাগাসাকিতে যে পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়েছিল, তারপরে এখনো কিন্তু সেখানে আর কি ফসল উৎপন্ন হয় না। এই হচ্ছে পারমাণবিক বোমাগুলা হচ্ছে আর কি খুবই ক্ষতিকর। আর যে নিউক্লিয়াসকে কাজে লাগিয়ে, তেজস্ক্রিয় নিউক্লিয়াসকে কাজে লাগিয়ে আমরা যেমন ভালো কাজেও ব্যবহার করতে পারি, তার সাথে কিন্তু এখন হচ্ছে এইগুলা ব্যবহার করে, যেমন যুদ্ধক্ষেত্রে অনেক বড় বড় আর কি ব্যাপার, ওইগুলা বাদ থাক। আর তারপরে হচ্ছে তোমার রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কত সালে বিস্ফোরণ হয়েছিল, এগুলো একটু দেখে রাখবা, এগুলো এমসিকিউ এর ক্ষেত্রে জরুরি। আর এই অধ্যায়টা প্রথম থেকে আরেকবার রিভাইজ দিতে পারো, যে আমাদের শরীরে যেমন কিছু কিছু প্রশ্ন আমি বলে দিই, আমাদের শরীরে কয়টি মৌল আছে, কয়টি মৌল ইয়ে করি, বা 2016 সালে তোমার গবেষণা 16 সাল পর্যন্ত গবেষণাগারে কৃত্রিম ভাবে কয়টি মৌল আবিষ্কার করা হয়, আর 20টি মৌল। আমাদের দেহে মৌল আছে হচ্ছে 26টি। তারপরে আর কি তোমাদের হচ্ছে আমার আলাদা গ্রুপ আছে, তোমাদের এই বেসিক টু আছে সায়েন্স কোর্সের জন্য আলাদা গ্রুপ আছে, সেখানে আমি তোমাদের প্রশ্নগুলো দিয়ে দিব। হ্যাঁ, প্রশ্ন নিয়ে আলোচনা করছি না, প্রশ্নগুলো দিয়ে দিব। এই প্রশ্নগুলো বলে ওখানে এসকিউ আছে, এসকিউ তোমাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, তোমরা এগুলা দেখলে খুব ভালোভাবে শেষ করতে পারবা। তা আমাদের এই যে বেসিক টু আছে সায়েন্স কোর্সের প্রথম 3টি ক্লাস আমরা কমপ্লিট করলাম, আমাদের রসায়নের 3য় অধ্যায় কমপ্লিট। আগামীকাল থেকে তোমাদের স্বাধীন ইবনে সালে ভাই, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের, উনি জীববিজ্ঞান কন্টিনিউ করবে। জীববিজ্ঞানের 2য় অধ্যায় থেকে শুরু করছে, এবং জীববিজ্ঞানের যে প্রথম অধ্যায়টা আছে সেটা আমি নিব, যেহেতু হচ্ছে আমি কেমিস্ট্রি ক্লাসটা নিলাম, যে পরপর আমি নিচ্ছি না, তোমাদের ভাইয়া হচ্ছে 2য় ক্লাসটি নিবে। তারপরে হচ্ছে তোমাদের ম্যাথ এবং ফিজিক্স শুরু হবে, এবং লাস্টে যে আমি হচ্ছে বায়োলজির প্রথম ক্লাসটা নিয়ে নিব। মানে আমি তো ধরো হচ্ছে তোমাদের এদিকে বায়োলজিতেও কিছু আছে, কেমিস্ট্রি এবং ইংলিশ 3 দিকে নিয়েছি, তো যার কারণে একটু সমস্যা আমাকেও ফেস করতে হবে, আমার হচ্ছে একটু ক্লাস বেশি নেওয়া লাগবে। তো একটু তোমরা অ্যাডজাস্ট করো, বায়োলজি প্রথম ক্লাসটা পরে করো, আগে সেকেন্ড ক্লাসটা করো। প্রথম ক্লাস তেমন কিছুই নাই, সমস্যা হবে না। আর একদম ছোট অধ্যায়, তোমরা হচ্ছে 2য় ক্লাস থেকে শুরু করো, প্রথম ক্লাস আমি নিয়ে নিব। আর ক্লাস করো, সাথে থাকো, না বুঝলে আমাদের সবকিছু বলো। 10 তারিখে তোমাদের লাইভ ক্লাস আছে, সেখানে বলো। 9 তারিখের পরীক্ষাটা দিও। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাদের সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।